অনুষ্ঠানটি ভালো করে শুনবার জন্যে হেডফোন ব্যবহার করুন। আজকের গল্প ভয়ঙ্কর রাত। গল্পের লেখক চঞ্চল কুমার ঘোষ, গল্প পাঠে সঞ্জয় ঘোষ, এডিটিং ও স্পেশাল এফেক্টে আমি অভয়। শুরু করা যাক আজকের গল্প। এক পুরনো খবরের কাগজের ফেরিওয়ালা আমাদের বাড়িতে কাগজ কিনতে আসতো। প্রায় দেখতাম তার ঝোলায় গল্পের বই, পড়ার বই, নানান রকম বই। 2-1 টাকা দিলেই আমাদের দিয়ে দিত। একদিন দেখি কালো চামড়ায় মোড়া হাতে লেখা ডায়েরি। কোনোদিন অন্যের ডায়েরি পড়ে কৌতূহলে ডায়েরিটা কিনে নিলাম। কোনো ঠিকানা নেই, শুধু নাম লেখা সঞ্জীব রায়। প্রথম 30-40 পাতায় বিশেষ কিছুই লেখা নেই, সাদামাটা রোজকার ঘটনার বিবরণ। তারপরেই এক আশ্চর্য কাহিনী, গল্পের চেয়েও চমকপ্রদ বর্ণনা শুরু হয়েছে। 17ই মার্চ মঙ্গলবার। হঠাৎ আজ ছোটদাদুর চিঠি পেলাম। 2 বছর আগে ছোট কাকুকে খুঁজতে খুঁজতে ছোটদাদু ঘর ছেড়ে বেরিয়ে যান। কোথায় যান কিছুই জানি না। খোঁজ খবর করেও দাদু কাকুর কোনো সন্ধান পাইনি। ধরেই নিয়েছিলাম 2 জনের কেউ বেঁচে নেই। তারপরেই চিঠি। স্নেহের সঞ্জীব, তুই যখন আমার এই চিঠি পাবি তখন আমি বেঁচে থাকবো কিনা জানি না। তবুও যদি পারিস পত্রপাঠ নরোত্তমপুরে চলে আসিস। ধানবাদ স্টেশনে নেমে বাসে শিকারপুর, সেখান থেকে টাঙ্গায় নরোত্তমপুর ওঙ্কারনাথের আশ্রম। ওখানে গিয়ে গোবিন্দরামের খোঁজ করলেই যে কেউ দেখিয়ে দেবে। এখানে সবাই আমাকে ওই নামেই জানে। আর যদি তুই এখানে পৌঁছানোর আগেই আমি মারা যাই, কলকাতায় ফিরে আমার শেষ কাজটুকু করিস। ইতি তোর ছোটদাদু। 18ই মার্চ বুধবার। সবকিছুই কেমন আশ্চর্য লাগছিল। এতদিন পর ছোটদাদুর চিঠি, নরোত্তমপুর, সাধুর আশ্রম, নাম পাল্টানো। 19শে মার্চ বৃহস্পতিবার। রাতের ট্রেনে ধানবাদ রওনা হলাম। বাড়ির কাউকে কিছু জানাইনি। সকলকে বলেছি অফিসের কাজে কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি। 20শে মার্চ শুক্রবার। দুপুর নাগাদ নরোত্তমপুরে এসে পৌঁছলাম। বাড়িঘর বিশেষ নেই, চারদিক ফাঁকা। একজনকে জিজ্ঞাসা করতেই ওঙ্কারনাথের মন্দির দেখিয়ে দিল। পুরনো আমলের মন্দির, উঁচু বেড়া দিয়ে ঘেরা। মন্দিরের চাতালে বসেছিল মাঝবয়সী একজন। চেহারা দেখে পুরোহিত বলেই মনে হলো। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এখানে গোবিন্দরাম কোথায় থাকেন? পুরোহিতের চোখে কৌতূহল ফুটে উঠল। আপনি কোথা থেকে আসছেন? কলকাতা থেকে। এত দূর থেকে গোবিন্দরামের সঙ্গে দেখা করতে এসেছেন? কি ব্যাপার বলুন তো? বিশেষ দরকার। গোবিন্দরাম তো কারোর সঙ্গে দেখা করেন না, তাছাড়া ওর বাড়িটাও খুব ভালো নয়। আপনি না গেলেই পারতেন। কিন্তু আমাকে তো যেতেই হবে। পুরোহিত আমার কথায় বিরক্ত হলো, হাত তুলে বলল, ঠিক আছে, সোজা চলে যান। দিঘি পার হয়ে খালপাড়ে যে বাড়ি দেখবেন সেখানেই গোবিন্দরাম থাকেন। এগিয়ে গেলাম। দিঘি পার হয়ে কিছু দূর যেতেই চোখে পড়ল একটা বাড়ি।
পোড়ো বাড়ির মতন চেহারা, চারদিকে ঝোপ জঙ্গল, আশেপাশে কোনো বাড়িঘর নেই। বুঝলাম এই সেই বাড়ি যেখানে দাদু থাকে। সরু পায়ে চলা রাস্তা দরজার সামনে গিয়ে শেষ হয়েছে। পাল্লা খোলা। উঁকি মারতেই দেখলাম মাঝবয়সী একজন লোক ঘরের মধ্যে বসে কিছু করছে। পায়ের শব্দে মুখ তুলে তাকাতেই বললাম, এখানে কি গোবিন্দরাম বলে কেউ থাকেন? লোকটা অবাক চোখে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপরেই প্রায় চেঁচিয়ে উঠল, আপনি কি কর্তাবাবুর নাতি? কি কর্তাবাবু জানি না, অনুমান করলাম নিশ্চয়ই ছোটদাদুর কথা বলছে। বললাম, হ্যাঁ, আমি ছোটদাদুর সঙ্গে দেখা করতে এসেছি, ভেতরে আসুন, কর্তাবাবুর অবস্থা ভালো নয়। লোকটার পেছনে ঘরের ভেতর ঢুকলাম। ঘরের একদিকে বিরাট খাট পাতা রয়েছে। খাটের ওপর শুয়ে রয়েছে ছোটদাদু। কঙ্কাল সা চেহারা, চোখ দুটো গর্তে ঢুকে গিয়েছে, চুলগুলো উস্কো খুস্কো। আমাকে দেখেই উঠে বসতে চেষ্টা করলেন। চোখ দুটো তার খুশিতে চকচক করে উঠল। আমার হাত চেপে ধরলেন। তুই এসেছিস? আমি তোরই জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু তোমার এই কী অবস্থা দাদু? আমি কালই তোমাকে কলকাতায় নিয়ে যাব। আর আমি কোথাও যাব না। তুই এসেছিস, এবার নিশ্চিন্তে মরতে পারবো। তুমি এখানে এলে কেমন করে? কথা বলতে দাদুর কষ্ট হচ্ছিল। আস্তে আস্তে বালিশের তলা থেকে একটা বাঁধানো খাতা বার করলেন। আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, এতে সব কিছু লিখে রেখেছি, পড়লেই জানতে পারবি। যেমন লেখা আছে ঠিক তেমনিভাবে কাজ করিস। সীতারাম তোকে সাহায্য করবে, সেই শয়তানটা তোকে বাধা দেবে। ভয় পাস না, ভগবান তোকে রক্ষা করবেন। আর কিছু বলবার আগেই হঠাৎ দাদুর কাশি শুরু হলো। কাশতে কাশতে উঠে বসলেন। বুক হাঁপড়ের মতন উঠছিল আর নামছিল। বিছানার ওপর পড়ে যেতেই আমি ধরে ফেললাম, সীতারাম কাকা, সীতারাম কাকা। সীতারাম জল খাবার তৈরি করছিল। আমার ডাক শুনে ছুটে এলো। কি হয়েছে ছোটবাবু? দাদু কেমন করছে, তুমি শিগগির জল নিয়ে এসো। দাদুর চোখ দুটো বুঝে গিয়েছিল, দেহটা নিথর। দাদু, দাদু, কি হয়েছে? দু তিনবার ডাকতেই দাদু আমার দিকে তাকালো। অদ্ভুত রকমের ঘোলাটে চোখ। এ যেন দাদুর চোখ নয়, অন্য কোনো মানুষের চোখ। কয়েক মুহূর্তের জন্য স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপরে হঠাৎ চিৎকার করে উঠল, ওই ওই এসেছে, ওই এসেছে, আমাকে ধরতে এসেছে, পালা পালা। বিকারের ঘোরের মতন বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো দাদু। তারপরেই লুটিয়ে পড়ল। গায়ে হাত দিতেই বুঝলাম সব শেষ, আর দাদু নেই। সীতারাম জল নিয়ে এসেছিল। আমার দিকে তাকিয়ে বলল, এখন কি হবে? তুমি পাড়ার লোকজনকে খবর দাও, কেউ আসবে না ছোটবাবু। যা কিছু করবার আমাকে আর আপনাকেই করতে হবে। সাধু বাবা বলে গিয়েছিলেন এই খালের ধারেই তার শেষ কাজ করতে। আপনি একটু অপেক্ষা করুন, আমি বাজার থেকে দরকারি জিনিসপত্র নিয়ে আসছি। আমি ব্যাগ থেকে টাকা বার করে দিলাম। সীতারাম চলে গেল। বুকের মধ্যে হু হু করে উঠল। কাছে এসেও দাদুকে ফিরিয়ে নিয়ে যেতে পারলাম না। কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। হঠাৎ খাতার দিকে চোখ পড়তেই খাতাটা টেনে নিলাম। সাল তারিখ কিছু লেখা নেই, তবে অনেক দিন ধরে যে দাদু লিখছেন খাতার চেহারা দেখলেই বোঝা যায়। অনেকটা ডায়েরির মতন করে লেখা। আজ শুক্রবার, সুশান্তর খোঁজে গোয়ালপাড়ায় এসেছি। একজনের কাছে খবর পেয়েছি এখানে এক সাধুর আশ্রমে সুশান্তর মতন একজনকে দেখা গিয়েছে।
শহর থেকে দূরে নদীর ধারে সাধুর আশ্রম, কাছেই শ্মশান, নদীর ওপারে বাদাবন। মাইল খানেকের মধ্যে কোনো জনবসতি নেই। আমি কাছে যেতেই সাধু চিৎকার করে উঠল, আয় আয়, আমি জানি তুই কার জন্য এসেছিস, সে আমার কাছেই আছে। আমি সাধুর পা জড়িয়ে ধরলাম, বাবা কোথায় আমার সুশান্ত, আমি তাকে দেখতে চাই। সাধু আমার মাথায় হাত বুলিয়ে দিল, এখন বিশ্রাম কর, রাত হলেই আমি তোকে তার কাছে নিয়ে যাব। আমার আর দেরি সইছিল না। সন্ধে হতেই বললাম, সাধু বাবা তুমি আমাকে সুশান্তর কাছে নিয়ে চলো। সাধু আমার দিকে তাকালো, চেয়ে দেখলাম চোখ দুটো আগুনের মতন জ্বলছে, শরীরটা শিরশির করে উঠল। সাধু কোনো কথা না বলে ইশারায় আমাকে সঙ্গে সঙ্গে আসতে বলল। আশ্রমের পেছনে গম্বুজের মতন একটা ঘর। দরজা খুলে ভেতরে ঢুকলাম দুজন। লণ্ঠনের আলোয় দেখলাম ভেতরে সিঁড়ি নেমে গিয়েছে। সাধুর পেছন পেছন নামতে আরম্ভ করলাম। 10-12 ধাপ নামতেই বড় ঘরের মধ্যে এসে পড়লাম। বুঝতে পারলাম পাতাল ঘর। ঘরের একদিকে ত্রিশূল বসানো, পাশে বিরাট একটা কাঠের সিন্দুক। সাধু আমার দিকে চেয়ে বলল, সিন্দুকের ডালাটা খোল। 2 হাতের ডালাটা তুলতেই কেমন একটা গা গোলানো গন্ধ নাকে লাগলো। কি আছে সিন্দুকে? সাধু কোনো কথা না বলে লণ্ঠনটা তুলে ধরল। সিন্দুকের মধ্যে উঁকি মাটির চমকে উঠলাম। ভেতরে শোয়ানো রয়েছে আমার ছেলে সুশান্তর দেহ, পাথরের মূর্তির মতন স্থির, মনে হলো ঘুমিয়ে রয়েছে। আমি হাত বাড়িয়ে ধরতে যেতেই সাধু আমাকে টেনে ধরল, খবরদার ওকে ছুবি না। সাধু সিন্দুকের ডালা বন্ধ করে দিল। আমি চিৎকার করে উঠলাম, সুশান্তকে ছেড়ে আমি কোথাও যাব না। সাধু আমার পিঠের উপর হাত রেখে বলল, সুশান্ত তোর আমার কারো নয়, ও এখন অন্য জগতের মানুষ। ওকে এখানে সিন্দুকের মধ্যে রেখেছেন কেন? উপরে চল, সব বলছি। দুজনে ফিরে এলাম ওপরে। সব যেন কেমন হয়ে যাচ্ছিল। রাত বাড়ছিল, লণ্ঠনের আলোটা বাড়িয়ে দিলাম। চারদিক নিস্তব্ধ। মুখোমুখি বসে আছি আমি আর সাধু। সাধুর চোখ দুটো জ্বলছে। কলকেতে টান দিয়ে সাধু আস্তে আস্তে বলল, যখন তোর ছেলে এখানে এলো খুব অসুখ। ও কি করে এখানে এলো? জানি না, হয়তো অন্য কোথাও যাচ্ছিল। কাছেই একটা বটগাছতলায় পড়েছিল। আমি শ্মশান থেকে ফিরছিলাম, দেখে তুলে নিয়ে এলাম আমার আশ্রমে। 3 দিন পর মারা গেল তোর ছেলে। মারা যাওয়ার আগে শুধু একবার বাবা বলে ডেকেছিল। কতদিন আগেও মারা গিয়েছে? 20 দিন। আমি জানতাম ছেলের টানে তুই এখানে আসবি, তাই মাটির তলায় পাতালপুরীতে ওকে রেখে দিয়েছি। সাধুর কথায় বিশ্বাস করতে পারছিলাম না। এতদিন ধরে সুশান্তর দেহ মাটির তলায় সিন্দুকের মধ্যে রয়েছে, অথচ দেহে পচন ধরেনি। কিছু জিজ্ঞাসা করার আগেই সাধু বলল, তুই এখানে বিশ্রাম কর, আমার শ্মশানে যাওয়ার সময় হয়েছে, কাল আবার দেখা হবে। সাধু চলে গেল। ঘরের মধ্যে আমি একা। হঠাৎ একটা ছায়া পড়ল। মুখ তুলতেই দেখলাম সাধুর শিষ্য জয় কিষাণ আমার জন্য খাবার নিয়ে এসেছে। তার চোখে মুখে কেমন ভয় আর আতঙ্ক। ফিসফিস করে বলল, আপনি এখান থেকে পালান,
অশরীরীরা নেমে আসবে। এখানে আমার ছেলে রয়েছে, তাকে একা ফেলে রেখে কোথাও যাব না। কে আপনার ছেলে? সুশান্ত, পাতালপুরীতে তার দেহ রয়েছে। সর্বনাশ, ওই খোকা আপনার ছেলে? একটু পরেই তার কান্না শুনতে পাবেন। সে তো মারা গিয়েছে। জয়কিষণ ভয়ার্ত চোখে চারদিক তাকালো, তারপর চাপা গলায় বলল, কাপালিক মন্ত্রের জোরে তার প্রাণকে দেহের মধ্যে বন্দি করে রেখেছে, বাইরে আসবার জন্য সে ছটফট করছে, তাই রাত হলেই কাঁদে। কাপালিক যে বলল আমার এই জন্যে খোকার প্রাণকে ধরে রেখেছে, মিথ্যে কথা। যদি পারেন খোকাবাবুকে মুক্তি দিন। বাইরে পায়ের শব্দ হতেই জয়কিষণ তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। আমি চলি। সাধু বাবাকে আমার কথা কিছু বলবেন না, তাহলে আমাকেও পাতালপুরীতে বন্দি করে রেখে দেবে। অন্ধকারে বেরিয়ে গেল জয়কিষাণ। রাত বাড়ছিল। আচমকা কানে এলো চাপা কান্নার আওয়াজ। কেউ যেন দমবন্ধ যন্ত্রণায় কাতরাচ্ছে। দরজা খুলে বেরিয়ে এলাম। কয়েক পা এগুতেই কান্নার শব্দ থেমে গেল। শুধু নদীর পাড়ে বাতাসের শোঁ শোঁ শব্দ। আস্তে আস্তে ঘরে ফিরে এলাম। রাত বাড়ছিল, দুই চোখে ঘুম নেমে আসছিল। হঠাৎ মনে হলো সুশান্ত আমার সামনে এসে দাঁড়িয়েছে। অসহ্য যন্ত্রণায় সমস্ত দেহটা কুঁকড়ে গিয়েছে। ফ্যাকাশে মুখ, দুই চোখে কি করুণ দৃষ্টি। কিছুক্ষণ আমার দিকে চেয়ে কিছু বলল। সব কিছু কেমন অস্পষ্ট, একটা শব্দও বুঝতে পারলাম না। বুকের ভেতরটা কেমন করে উঠল, চিৎকার করে উঠলাম। সাথে সাথে ঘুম ভেঙে গেল। চেয়ে দেখলাম অন্ধকারে আমি একা বিছানায় বসে আছি। পরদিন সকাল হতেই সাধুকে বললাম, আমি সুশান্ত সৎকার করব, আপনি সব ব্যবস্থা করুন। সাধুর মুখটা গম্ভীর হয়ে উঠল। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, ওই মৃতদেহে আমি প্রাণ ফিরিয়ে দেব। বুঝলাম সাধু কোনো খারাপ উদ্দেশ্যের জন্যেই সুশান্তর দেহকে পাতালপুরীতে বন্দি করে রেখেছে। কিছুতেই সে সৎকার করতে দেবে না। চোখের সামনে সুশান্তর করুণ মুখখানা বারবার ভেসে উঠছিল। যেমন করেই হোক পাতালপুরীর অন্ধকার থেকে সুশান্তর দেহকে বার করে আনতেই হবে। জয়কিষাণ বুঝতে পেরেছিল আমার উদ্দেশ্য। সাধু স্নানে যেতেই বলল, দিনের বেলায় আপনি কিছুই করতে পারবেন না। রাতে সাধু বাবা শ্মশানে গেলে তখন আমরা দুজনে মিলে ওই মৃতদেহ বার করে নিয়ে আসব। যদি সাধু বাবা জানতে পারে তুমি আমাকে সাহায্য করেছ, তার আগেই আমি এখান থেকে পালিয়ে যাব। সারাদিন কেটে গেল। সন্ধে হতেই অনুভব করলাম উত্তেজনায় বুকের মধ্যে দামামা পাচ্ছি। সাধু কুটির থেকে বেরিয়ে যেতেই বাইরে এসে দাঁড়ালাম। জয়কিষাণ বারান্দায় বসেছিল। আমাকে দেখেই লণ্ঠন হাতে এগিয়ে এলো। আসুন বাবু। দুজনে বেরিয়ে এলাম। চারদিকে অন্ধকার। গম্বুজ ঘরের সামনে এসে দাঁড়ালাম। দরজায় তালা মারা, পুরনো দরজা। দুজনে একসঙ্গে চাপ দিতেই একটা পাল্লা হুড়মুড় করে দিল। ভেতর থেকে একটা প্যাঁচা ঝটফট করে বেরিয়ে এলাম। আমি সিঁড়ি দিয়ে নামতেই জয়কিষাণ দাঁড়িয়ে পড়ল। আমার ভীষণ ভয় করছে। ঠিক আছে, তুমি বাইরে দাঁড়াও, আমি ভেতরে ঢুকছি। লণ্ঠন নিয়ে সিঁড়ি দিয়ে নেমে এলাম। সিন্দুকটার দিকে চোখ পড়তেই মুহূর্তের জন্য বুকটা কেঁপে উঠল। তাড়াতাড়ি সিন্দুকের ডালা তুলে ধরল। ভেতরে শোয়ানো আমার সুশান্তর দেহ। হাত বাড়িয়ে কোলে তুলে এলাম। দেহে কোনো সাড়া নেই, বরফের মতন ঠান্ডা। শুধু বুকটা ধুক ধুক করছে।
সুশান্তকে বুকের মধ্যে আঁকড়ে নিয়ে লণ্ঠনটা তুলে ধরতেই চমকে উঠলাম। সিঁড়ির মাথায় দাঁড়িয়ে রয়েছে সাধু, চোখে মুখে আগুন জ্বলছে। কিছু বুঝবার আগেই আমাকে এক ধাক্কায় মাটিতে ফেলে দিল। আমি পড়ে যেতেই সাধু সুশান্তকে তুলে নিল। তুই থাক এই গুহার মধ্যে, আমি তোর ছেলেকে নিয়ে চললাম। মুহূর্তে আমার বুকের মধ্যে প্রতিহিংসার আগুন জ্বলে উঠল। যাকে এতদিন ধরে পথে প্রান্তরে উন্মত্তের মতন খুঁজে বেড়াচ্ছি, আমার এই চোখের সামনে ওই শয়তানটা তাকে তুলে নিয়ে যাবে। হাতের পাশেই ছিল ভারী ত্রিশূল, এক টানে মাটি থেকে তুলে নিলাম। তারপর সমস্ত শক্তি দিয়ে আঙুল বেরিয়ে দিলাম সাধুর পিঠে। চিৎকার করে সিঁড়ির ওপর বেরিয়ে পড়ল সাধু। এক লাঠিতে সাধুকে মাটিতে ফেলে দিয়ে খোকাকে তুলে নিলাম। সিঁড়ি দিয়ে পাতালপুরীর বাইরে আসতেই কোলের মধ্যে সুশান্তর দেহটা কুঁকড়ে উঠল। দুর্গন্ধে ভরে উঠল চারদিক। কিছুক্ষণের মধ্যেই দেখলাম সুশান্তর দেহটা একটা গলা খসা বিভৎস মাংসপিণ্ডে পরিণত হয়েছে। বুঝলাম এতদিন সাধু মন্ত্রশক্তির জোরে এই দেহের মধ্যে প্রাণটুকু ধরে রেখেছিল। আজ প্রাণ চলে যেতেই দেহটা জীর্ণ হয়ে গেল। আমি একাই নদীর ধারে সুশান্তর দেহটা তুলে নিয়ে গেলাম। চিতা জ্বলে উঠল। অল্প কিছুক্ষণের মধ্যেই দেহটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। রাত শেষ হয়ে এসেছিল। নদীর জলে চিতার শেষটুকু ধুয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম বাড়ি ফিরে যাব। তারপরে মনে হলো আমি তো সাধুকে খুন করেছি, পুলিশ যদি জানতে পারে। শেষ রাতের অন্ধকারে বেরিয়ে পড়লাম। কাছেই স্টেশন। প্ল্যাটফর্মে গাড়ি দাঁড়িয়েছিল। কোথাকার গাড়ি জানি না, উঠে পড়লাম। ধানবাদ স্টেশনে এসে গাড়ি দাঁড়িয়ে পড়ল। স্টেশনে নেমে হাঁটতে শুরু করলাম। একদল সাধু কোথায় যেন যাচ্ছিল। আমি তাদের সঙ্গে ভিড়ে গেলাম। সন্ধেবেলায় শিকারপুরে এসে পৌঁছলাম। রাত হয়ে এসেছিল। একটা পুরনো জমিদার বাড়িতে এসে উঠলাম। খাওয়া দাওয়া সেরে বারান্দায় শুয়ে পড়েছি। হঠাৎ মনে হলো একটা দমকা ঝড় আমার ওপর দিয়ে বয়ে গেল। চোখ মেলে তাকাতেই দেখলাম কয়েক হাত দূরে সাধু দাঁড়িয়ে রয়েছে। দুই চোখে আগুন জ্বলছে। আতঙ্কে শিউরে উঠলাম। অন্য সাধুরা ছুটে আসতেই আর কাপালিক সাধুকে দেখতে পেলাম না। বুঝতে পারলাম মরেও সাধু বাবা আমাকে মুক্তি দেবে না। পরদিন সাধুদের সঙ্গে ওঙ্কারনাথের মন্দিরে এলাম। রাত হতেই সাধু বাবার উপদ্রব আরম্ভ হলো। সমস্ত রাত এক মুহূর্তের জন্য ঘুমোতে পারলাম না। সকাল হতেই আমি মন্দির থেকে বেরিয়ে পড়লাম। কোথায় যাব, কি করব কিছুই জানি না। খুঁজতে খুঁজতে খালের ধারে এই পুরনো বাড়িটা দেখতে পেলাম। ঠিক করলাম এখানে একাই থাকব। আমার জন্যে অন্যেরা কেন সাধু বাবার উপদ্রব সহ্য করবে? তারপর থেকে কিভাবে সাধু বাবার রক্তচক্ষু উপেক্ষা করে এখানে দিনের পর দিন কাটিয়েছি কাউকে বোঝাতে পারবো না। আশপাশের সকলেই জেনে গিয়েছিল আমি ভূত প্রেত নিয়ে বাস করি। কেউ আমার কাছে আসতো না। শুধু সীতারাম আমাকে কি চোখে দেখেছিল জানি না। ওর বসন্ত হয়েছিল, বিয়ে থা করেনি। গ্রামের লোকজন শ্মশানের ধারে ফেলে রেখে চলে গিয়েছিল। আমি বাড়িতে তুলে নিয়ে এসে সেবা করে সুস্থ করে তুলি। সেই থেকে ও আমার সেবা যত্ন করে। সারাদিন আমার কাছে থাকে, বিকেলবেলায় বাড়ি চলে যায়। সন্ধে হলেই সাধু বাবা আমার ঘরের মধ্যে এসে দাঁড়ায়। এক মুহূর্তের জন্য চোখের পাতা বুঝতে পারি না। বুঝতে পারছি সে আমাকে তিলে তিলে মেরে ফেলতে চাইছে। আমি আর বেশি দিন বাঁচব না। মারা যাওয়ার পরও সাধু বাবার হাত থেকে রক্ষা পাবো কিনা জানি না। ওই অশুভ আত্মা আমার দেহ দখল করতে চাইবে। প্রয়োজনে সে তার সর্বশক্তি প্রয়োগ করবে। যদি সে সফল হয়, এই দেহের কারাগারেই অনন্তকাল আমাকে বন্দী হয়ে থাকতে হবে।
সীতারামের সাধ্য নেই ওই অশুভ শক্তির সঙ্গে সংগ্রাম করে। হে ঈশ্বর, তুমি আমাকে রক্ষা করো। এরপর খাতায় আর কিছু লেখা ছিল না। বিকেল হয়ে এসেছিল। সন্ধ্যেরও আগেই ছোট দাদুর সব কাজ শেষ করতে হবে। রাতের আঁধারে কী বিপত্তি হবে কে জানে। পশ্চিম আকাশে মেঘ জমেছে। একটু পরেই সীতারাম এলো, সঙ্গে আর একটা ছেলে আর কিছু জিনিসপত্র। ছোটবাবু, একে নিয়ে এলাম। তাড়াতাড়ি করো, মনে হচ্ছে ঝড় উঠবে। তিনজনে মিলে সব কিছু গোছগাছ করে দাদুর দেহ বাইরে নিয়ে আসতেই চারদিক অন্ধকার হয়ে এলো। ঝোড়ো হাওয়া বইতে আরম্ভ করল। ঝড় না থামা পর্যন্ত মনে হচ্ছে অপেক্ষা করতে হবে। আমার কেমন ভয় ভয় করছিল। দাদুর বালিশের এক প্রান্ত শক্ত করে চেপে ধরলাম। সীতারাম আমার দিকে চেয়ে বলল, ছোটবাবু, মরা ছুঁয়ে বসুন। দাদুকে ছুঁতেই মনে হলো কেউ যেন আমার হাত ঠেলে সরিয়ে দিতে চাইছে। ঝড় বাড়ছিল, আকাশে বিদ্যুতের ঝিলিক। হঠাৎ দেখলাম দাদুর শরীরটা নড়ছে, একটু একটু করে সরে যাচ্ছে। আমি চিৎকার করে উঠলাম, সীতারাম, সীতারাম, সীতারাম কাকা, কেউ দাদুকে টেনে নিয়ে যাচ্ছে। সীতারাম ঝাঁপিয়ে পড়ল। দুই হাতে দাদুর পা চেপে ধরতেই টানা বন্ধ হয়ে গেল। একটু পরেই বৃষ্টি নামল। এক একটা ফোঁটা ছুঁচের মতন গায়ে বিছিল। চৈত্র মাস, কিন্তু চারপাশের পরিবেশ অদ্ভুত রকমের ঠান্ডা। বুকের ভেতর অব্দি শিরশির করছে। প্রায় 1 ঘন্টা পর ঝড় বৃষ্টি থামল। তিনজনে ধরাধরি করে ঘরের বাইরে দাদুকে নিয়ে এলাম। বাড়ির পিছনে বাগান, তারপরেই খাল। খাল পাড়ে একটা উঁচু জায়গায় চিতা সাজালাম। চিতার আগুন জ্বালাতেই কোথা থেকে যেন একটা দমকা হাওয়া এসে আগুন নিভিয়ে দিল। চারিদিকের পরিবেশ থমথম করছিল। আবার আগুন জ্বালালাম। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আচমকা কেউ যেন এক ধাক্কায় চিতার সমস্ত কাঠ চারিদিকে ছড়িয়ে দিল। চারদিক কাঁপিয়ে ভয়ঙ্কর চিৎকার। আতঙ্কে সমস্ত দেহ হিম হয়ে আসে। তিনজনেই দিশাহারার মতো স্থির হয়ে গেলাম। কতক্ষণ সেই অবস্থায় ছিলাম জানি না। মাটি ঘষার আওয়াজই চোখে পড়ল। ছোট দাদুর দেহটা সস্বর করে খালের দিকে চলেছে। আমাদের সামনে পাঁচিলের মতন চিতার কাঠ চলছে। আগুনের মধ্যে দিয়ে লাফ দিলাম। আর এক মুহূর্ত দেরি হলেই খালের জলে তলিয়ে যেত দেহটা। আগুনে অর্ধেক পুড়ে গিয়েছে, জল কাদায় মাখামাখি। সেই অবস্থাতেই দাদুর দেহটা তুলে নিয়ে গেলাম। চারপাশের জ্বলন্ত কাঠগুলো টেনে নিয়ে আধপোড়া দেহের ওপর চাপিয়ে দিলাম। রাত শেষ হয়ে এসেছিল। কনকনে হাওয়া বইছিল। আর কিছুক্ষণ, তারপরে সব শেষ হয়ে যাবে। চমকে উঠলাম। চিতার মধ্যে থেকে দাদুর জ্বলন্ত দেহটা খাড়া হয়ে উঠল। সে এক ভয়ঙ্কর দৃশ্য। আতঙ্কে সীতারামের সঙ্গে আসা ছেলেটা চিৎকার করে উঠল। জ্বলন্ত দেহটা খালের দিকে এগিয়ে যাচ্ছে। বুঝতে পারছিলাম ওই শয়তান সাধুর প্রেতাত্মা দাদুকে টেনে নিয়ে যেতে চাইছে নিজের অধিকারে। কেমন করে বাধা দেব? আর 1 পা দূরেই জল, তারপরে খালের অতল জলে তলিয়ে যাবে দাদুর দেহটা। আচমকা নজরে পড়ল পায়ের কাছে একটা মোটা বাঁশ পড়ে রয়েছে। 2 হাতে তুলে নিয়ে সজোরে বাড়ি মারলাম দাদুর পায়ে। মড়মড় শব্দ করে মাটির তলায় দাদুর দেহটা লুটিয়ে পড়ল। সীতারামও একটা আধপোড়া লাঠি নিয়ে এগিয়ে এসেছে। দুইজনে ঠেলতে ঠেলতে দাদুর দেহটাকে চিতার ওপর তুলে দিলাম। রাতের অন্ধকার ফিকে হয়ে এসেছিল। কিছুক্ষণের মধ্যেই দেহটা পুড়ে ছাই হয়ে গেল। সারা রাতের ক্লান্তিতে দাঁড়াবার ক্ষমতাটুকুও হারিয়ে ফেলেছিলাম। খালের জলে চিতা ধুয়েই স্নান করে উঠে এলাম।
পূব আকাশে তখন সূর্য উঠছে। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীকালে আমরা কোনো ভিডিও অথবা অডিও গল্প আপলোড করলে আপনারা সবার আগে তার নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।